প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ববর্তী ক্লাসে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর নিয়ে কথা বলেছিলাম। সম্রাট বাবর জীবনের শেষ প্রান্তে যখন এসেছিলেন, তখন তিনি তার সন্তানদের কাছে উত্তরাধিকারী মনোনয়ন দিবেন। এমন একটা সময়ে চিন্তা করছিলেন, এমন এক সময়ে শেষ সময় তিনি চিন্তা করেছিলেন, ঠিক এমন সময় তার যে প্রিয় পুত্র ছিল, সেই প্রিয় পুত্রটা অসুস্থ হয়ে পড়লেও তিনি তাকে উত্তরাধিকারী মনোনীত করেন এবং তিনি ছিলেন সম্রাট হুমায়ুন। আমরা এবার সম্রাট হুমায়ুন নিয়ে কথা বলবো। সম্রাট হুমায়ুন ছিলেন মুঘল যুগের দ্বিতীয় সম্রাট। সম্রাট হুমায়ুনের আলোচনাকালে আমরা সম্রাট হুমায়ুনকে তার টোটাল রাজত্বকালকে দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম সময় ছিল, প্রথম ভাগ 1530 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে দ্বিতীয় ভাগ 1555 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় ভাগ মাঝখানে 15 বছর রাজ্য ছাড়া, 15 বছর ছিলেন রাজ্য ছাড়া। এই বিচিত্রময় লাইফের অধিকারী সম্রাট হুমায়ুন সম্পর্কে আমরা তার জন্ম থেকে বিস্তৃত এবং শেষ পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে শুনবে, যাতে করে হুমায়ুন সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারো। প্রথমতই তার জন্ম। হুমায়ুনের জন্ম হয়েছিল 1508 সালের 6 মার্চ। জন্ম যে জায়গায় হয়েছিল সেটা হলো কাবুল। কাবুল হলো আফগানিস্তানের রাজধানী। কাবুল, আফগানিস্তান। এই তার পিতা ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পিতার নাম আমরা দেখব। পিতার নাম সম্রাট বাবর। মাতার নাম মাহাম বেগম। সম্রাট বাবরের 4 জন ছেলে ছিল। এক, সম্রাট হুমায়ুন। 2, কামরান। 3, হিন্দাল। 4, আশকারি। চার ছেলের মধ্যে সম্রাট বাবর হুমায়ুনকে বেশি ভালোবাসতেন। যদি অন্যদেরকেও তিনি ভালোবাসতেন, কিন্তু তার এই ছেলেকে, সম্রাট হুমায়ুনকে, তিনি অত্যন্ত ভালোবাসতেন। 1530 সালের ঘটনা। 1530 সালে কিছুটা আগে সম্রাট হুমায়ুন অসুস্থ হয়ে পড়েছিলেন। এবং অসুস্থ হলেই
বাবর অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলে হুমায়ুনকে সুস্থ করে দাও, যদি আমার জীবনের বিনিময়ে হয় তাহলে তাকে সুস্থ করে দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বর্তমানে 10ম শ্রেণীতে একটা কবিতা আছে, শাহনেওয়াজের লেখা জীবন বিনিময় কবিতা। কবিতার শেষ অংশ ছিল এমনটা, পিতৃ স্নেহের কাছে হইয়াছে জীবনের পরাজয়। সম্রাট বাবর এত বেশি স্নেহ করেছেন তার ছেলেকে যে তিনি তার নিজের জীবনকে বিলিয়ে দিয়ে তার ছেলের জীবনকে চেয়েছিলেন। যাই হোক, কাকতালীয়ভাবেই সম্রাট হুমায়ুন সুস্থ হন এবং সম্রাট বাবর অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মারা যান। যদিও এই ঘটনাটার ঐতিহাসিক তেমন ভিত্তি নেই, কিন্তু এই ঘটনাটা বাবরনামা থেকে আমরা পেয়ে থাকি। তো ঐতিহাসিক ভিত্তি না থাকলেও ঘটনাটা যেভাবে হোক মিলে গিয়েছিল, পিতৃস্নেহের কাছে জীবন যেন ফিরেই পেয়েছিল। সম্রাট হুমায়ুন এরপর বাবর চলে যাওয়ার পরেই 1530 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, দিল্লি সিংহাসনে আরোহণ করেন। আমাদের মনে রাখতে হবে, মুঘলদের দ্বিতীয় সম্রাট ছিলেন সম্রাট হুমায়ুন। যাদের কাছ থেকে মুঘলরা ক্ষমতা এনেছিল তারা ছিলেন আফগান। আমরা জানি সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি নামক আফগানদের পরাজিত করে দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই আফগানরা সুযোগ খুঁজছিল, যদি সুযোগ পায় তাহলে আবার মুঘলদের পরাভূত করে তারা আবার কি করবে, মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করবে। সেই চেতনা তাদের ভিতরে ছিল। অপরদিকে সম্রাট হুমায়ুন সিংহাসন আরোহণ করার পরে বিষয়টা প্রথম দিকে তেমন একটা গুরুত্ব দেননি। তিনি ছিলেন একজন জ্ঞানীগুণী সম্রাট, তারপরে সেই জ্ঞান পিপাসা তাকে সবসময় প্রলুব্ধ করত, লেখাপড়ায় ব্যস্ত থাকতেন, অন্যান্য রাজকীয় কাজও করতেন। এই সুযোগগুলো আফগানরা ভুল করেনি। তাদের এই সুযোগ নিয়ে আফগানরা, যত আফগান সর্দার ছিল সেই সর্দাররা একত্রিত হয়ে মুঘলদের কীভাবে বিতাড়িত করা যায় সেই চিন্তা তাদের মধ্যে উকিঝুঁকি পাচ্ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটায় পড়ে গিয়েছিলেন সে ছিল আফগান এক শাসক, নাম শের খান। শের খান একজন আফগান শাসক। তিনি চুনার অধিপতি, চুনার দুর্গের বিধবা পত্নী মালিকা জাহানকে বিয়ে করে চুনার দুর্গের মালিক হয়েছিলেন। বিয়ে করেছিলেন চুনার অধিপতি মালিকা জাহানকে, বিধবা পত্নী মালিকা জাহানকে বিয়ে করে চুনার মালিক হয়েছিলেন এবং মালিক হওয়ার পরেই চুনারকে কেন্দ্র করে তিনি তার শক্তি বৃদ্ধি করতে থাকেন এবং সুযোগ খুঁজতে থাকেন কিভাবে হুমায়ুনকে পরাজয়ের মাধ্যমে এখানে আফগান শাসন প্রতিষ্ঠা করা যায়। এই চুনারকে যখন কেন্দ্র করে তিনি নিজের আধিপত্য বিস্তার করতেছিলেন, এই বিষয়টা সম্রাট হুমায়ুনের কাছে খবর পৌঁছে যে চুনার দুর্গের মালিক শের খান তিনি নিজেকে চুনারের স্বাধীনতা ঘোষণা করেছেন। তখন সম্রাট হুমায়ুন ঠিক 1532 খ্রিস্টাব্দে
1532 খ্রিস্টাব্দে চুনার অভিযান পরিচালনা করেন। চুনার অভিযান পরিচালনা করেন এবং ঠিক 6 মাস চুনার দুর্গ অবরোধ করে রাখেন। শেষ খান ছিলেন অত্যন্ত কৌশলী একজন শাসক। তিনি মৌখিকভাবে স্বীকৃতি দিলেন, ঠিক আছে, তিনি আসলে স্বাধীনতা ঘোষণা করেননি, তিনি তার আনুগত্যই মেনে নিলেন মৌখিকভাবে। সম্রাট হুমায়ুনের আনুগত্য মেনে নেওয়ার ফলে 6 মাস পরেই সম্রাট হুমায়ুন চুনার দুর্গ থেকে সরে আসলেন। সরে এসে গুজরাটে চলে আসলেন, গুজরাট অভিযানে চলে আসেন। গুজরাট অভিযানে এবং এই সুযোগে গুজরাট অভিযানের এই সুযোগে আবার পুনরায় শের খান চুনারকে কেন্দ্র করে যে শক্তি বৃদ্ধি করেন এবং তিনি বাংলা অভিযান পরিচালনা করেন। বাংলা অভিযান পরিচালনা করেন। তখন সম্রাট হুমায়ুন বাংলায় যখন তিনি অভিযান পরিচালনা করেছিলেন, বাংলাকে স্বাধীনতা ঘোষণা করেছেন, সম্রাট হুমায়ুন দ্রুত তার সেনাবাহিনী সহ বাংলায় পৌঁছেন। সেটা ছিল 1536 সাল। এবং 1536 সালে যখন বাংলায় অভিযান করেন এবং বাংলা অভিযানের করে বাংলা জয় করেন। শের খান সেখান থেকে সরে আসেন। সরে এসে তিনি চলে আসেন বিহার ও জৌনপুরে শের খান চলে আসেন। চলে আসার সঙ্গে সঙ্গে বিহার এবং জৌনপুরে যখন তিনি চলে এসে তিনি সেখান থেকে একটা জৌনপুর থেকে রোটাস দুর্গ পর্যন্ত আধিপত্য বিস্তার করেন শের খান এই রোটাস দুর্গ পর্যন্ত আধিপত্য বিস্তার করতে থাকেন। এর ফলে যে ঘটনাটা ঘটল, বিহার এবং জৌনপুর রোটাস পর্যন্ত অভিযান পরিচালনা করার ফলে, দখল করার ফলে বাংলার সাথে আমরা দেখব বাংলার সাথে দিল্লির যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কারণ জৌনপুর এবং বিহার দখলের ফলে রোটাস পর্যন্ত আসার ফলে দিল্লির সাথে বাংলার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যেটা হুমায়ুনের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এবং তিনি তাড়াতাড়ি যে কাজটা করলেন, জাহাঙ্গীর নামক জনৈক ব্যক্তিকে সেখানে তাড়াতাড়ি করে বাংলার শাসনকর্তা জাহাঙ্গীর কুলি নামক জনৈক ব্যক্তিকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করে তিনি দ্রুত চলে আসলেন শের খানের মোকাবেলা করার জন্য। সেখানে সেই সালটা ছিল 1539 সাল। রোটাস দুর্গের কাছাকাছি যে জায়গাটা ছিল তার নাম ছিল চৌসা নামক প্রান্তরে যখন হুমায়ুন এসে পৌঁছলেন, তখন তিনি সরাসরি শের খানের মুখোমুখি হয়ে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে জানব তিনি বাংলা কতদিন অবস্থান করেছিলেন এবং কিভাবে তারপরে চৌসা আসলেন, এটা জানব।
বাংলা তিনি 6 মাস অবস্থান করেছিলেন। বাংলার মনোরম পরিবেশ দেখে তিনি এতই মুগ্ধ হয়ে পড়েছিলেন যে তিনি অন্য সব কিছু ভুলে গিয়েছিলেন। কিন্তু শের খান যখন জৌনপুর এবং বিহার দখল করে রোটাস পর্যন্ত অগ্রসর হয়েছেন, তখন হুমায়ুনের সেখান থেকে প্রত্যাবর্তন করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। যাকে সেই 1539 সালে চৌসা নামক প্রান্তরে হুমায়ুনের সাথে শেরশাহর সাথে হুমায়ুনের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে হুমায়ুন পরাজিত হন। পরাজিত হয়ে তার সৈন্যবাহিনীর বেশিরভাগ অংশ গঙ্গা নদীতে মৃত্যুবরণ করে। সৈন্যবাহিনী গঙ্গা নদীতে মৃত্যুবরণ করেছিল এবং হুমায়ুন রাজকীয় বেশে ঘোড়া যোগে তিনি যাচ্ছিলেন। সামনে ছিল গঙ্গা নদী এবং সেই গঙ্গা নদীতে সম্রাট হুমায়ুন প্রায় মৃত্যু পথযাত্রী হয়ে পড়েছিলেন, ডুবে যাচ্ছিলেন। যখন হুমায়ুন চৌসার যুদ্ধে পরাজিত হয়ে গঙ্গা নদীতে প্রায় মরমর অবস্থা, সেই সময়ে একজন দেশপ্রেমিক লোক, নাম ছিল নিজাম। সে ছিল একজন ভিস্তিওয়ালা, পানির মশক বিক্রি করত। সেই ভিস্তিওয়ালা নিজাম হুমায়ুনকে সেই গঙ্গা নদী থেকে উদ্ধার করেছিলেন। আমাদের এখানে স্মরণ রাখা প্রয়োজন যে চৌসা যুদ্ধের পরে শের খান উপাধি পরিহার করে শাহ উপাধি ধারণ করেছিলেন। এখন থেকে আমরা শের খান থেকে এখন শের শাহ আমরা তার উপাধি দেখতে পাই। এবং সেই শের শাহ যখন জয়লাভ করেন আর হুমায়ুন পরাজিত, তখন হুমায়ুনকে যিনি উদ্ধার করেছিলেন ভিস্তিওয়ালা নিজাম, তিনি কথা দিয়েছিলেন, যদি কখনো আবার দিল্লির সাম্রাজ্য ফিরে পাই, তাহলে নিজাম আমি তোমাকে কথা দিচ্ছি, একদিনের জন্য হলেও আমি তোমাকে দিল্লির সিংহাসনে বসাবো। হুমায়ুন যখন দ্বিতীয়বার 1555 খ্রিস্টাব্দে সেই দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন, তখন তিনি সেই ভিস্তিওয়ালা নিজামকে একদিনের দিল্লির সম্রাট ঘোষণা করেছিলেন। যাকে চৌসার যুদ্ধে যখন পরাজয় হলো হুমায়ুনের, সেই পরাজয়ের ফলে তিনি তার ভাইদের কাছে চলে গেলেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে, সম্রাট বাবর যখন তাকে দিল্লির সাম্রাজ্যের অধিপতি করে গিয়েছিলেন, তখন তিনি বলে গিয়েছিলেন, তোমাদের যে ভাই আছে সেই ভাইদেরকে ঠকিও না। সেই মতো তিনি কাউকে আলোয়ার, কাউকে কান্দাহার, একজনকে কাউকে মেওয়াড়, বিভিন্ন জায়গায় তাদেরকে প্রাদেশিক গভর্নর করে দিয়েছিলেন। কিন্তু দেখা গেল তারা সবাই সম্রাট হুমায়ুনের বিরোধিতা করেছিল। তাদের ধারণা ছিল সে নিজে হলো কেন্দ্রীয় সম্রাট আর আমাদেরকে দিয়েছে প্রাদেশিক গভর্নর, তারা মেনে নিতে পারছিল না। এই দুঃসময়ে সম্রাট হুমায়ুন 1539 সালে তার ভাইদের কাছে গিয়েছিলেন, কামরানের কাছে গিয়েছিলেন, হিন্দালের কাছে গিয়েছিলেন, মির্জা আসকারির কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, ভাইরা তোমরা আমাকে সাহায্য করো সৈন্য দিয়ে, যদি সাহায্য করো তাহলে আমি আমার সেই ঋত রাজ্য আবার পুনরুদ্ধার করতে সক্ষম হব। কিন্তু ভাইয়েরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তারা সরাসরি না করে দিয়েছিলেন। এখন কি আর করা, অনেক কষ্ট করে প্রায় 40,000 সৈন্য নিয়ে, প্রায় 40,000 সৈন্য নিয়ে তিনি 1540 খ্রিস্টাব্দে চৌসা নামক প্রান্তরে
কনৌজ নামক প্রান্তরে বিল গ্রামের নিকটে যুদ্ধে অবতীর্ণ হলেন। সেটাকে বলা হয় কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ। সেই যুদ্ধে তার তীরন্দাজ বাহিনী তেমন কোনো সফলতা দেখাতে সক্ষম হয়নি এবং অন্যান্য যে বাহিনী ছিল, ঘোর বাহিনী এবং পদাতিক বাহিনী, তারা কিছুটা যুদ্ধ করতে পেরেছিল, কিন্তু সম্পূর্ণভাবে 540 খ্রিস্টাব্দে যুদ্ধে পরাজিত হন। একটু লম্বা করুন। পরাজিত হন এবং পরাজিত হওয়ার পরে তিনি সরাসরি দেখা গেল এই মুঘল সাম্রাজ্যটা চলে যায় শের শাহের কাছ থেকে 1540 সালে, এবং সেই 1540 সাল থেকে 1555 সাল পর্যন্ত সম্পূর্ণভাবে 1555 সাল পর্যন্ত সম্পূর্ণভাবে আফগান শক্তি দিল্লি শাসন করছিল এবং সেই আফগানরা শাসনের পরে 1555 খ্রিস্টাব্দে মাহিয়ারা ও সিরহিন্দের যুদ্ধে আফগানদের পরাজিত করে সম্রাট হুমায়ুন পুনরায় রাজ্য দখল করতে সক্ষম হয়েছিলেন। এবং 1555 খ্রিস্টাব্দে যখন সম্রাট হুমায়ুন দ্বিতীয়বার সিংহাসন দখল করেছিলেন, 1555 খ্রিস্টাব্দে যারা সাহায্য করেছিল সে ছিল, আমরা জানব, ইরানের শাহ তামাশপা তাকে সাহায্য করেছিলেন এবং সেই শাহ তামাশপার সাহায্যের বিনিময়ে তিনি ইরানের শাহকে কান্দাহার নামক জায়গা দিয়েছিলেন এবং অন্যান্য শর্তাবলী তিনি মেনে নিয়েছিলেন। 1555 খ্রিস্টাব্দে দুঃখের নির্মম পরিহাস, 1555 খ্রিস্টাব্দে রাজ্য দখল করলেও 1556 খ্রিস্টাব্দে দিনপানা নামক দুর্গের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। এভাবে সম্রাট হুমায়ুনের রাজত্বকাল শেষ হয়। তো আমরা সর্বোপরি বলবো, হুমায়ুন তার পিতা সম্রাট বাবর অত্যন্ত শখ করে তার নাম রেখেছিলেন হুমায়ুন, যার অর্থ ছিল ভাগ্যবান। কিন্তু তিনি ছিলেন ভাগ্যহীন সম্রাটদের একজন, কারণ জীবনের প্রথমার্ধে থেকে তিনি পিছলে খান। 1530 খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে পড়লেন, আবার 1539 খ্রিস্টাব্দে তিনি ধাক্কা খান শের খান করতে, 1540 খ্রিস্টাব্দে শের শাহ করতে তিনি আবার রাজ্য ছাড়া হন এবং 1556 খ্রিস্টাব্দে দিনপানা দুর্গের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। ধন্যবাদ শিক্ষার্থীরা।
you.